সরাইখানা, লঙ্গরখানা, আবার কি ফ্রি মেডিসিন সেবা, মেডিকেল সেবা। মানে মানুষজন, আবার একটা জিনিস ছিল কি, বড় বড় দিঘি আছে না নাই? দিঘিগুলো কেন খনন করছেন তারা? মানুষের সুপেয় পানির অভাব পূরণ করার জন্যে। এই যে মানুষগুলো, ব্রাহ্মণরা যে নদীতে গোসল করে নদী থেকে পানি খাইতে পারে না, তাদের ডোবার পানি খাইতে হয়, নালা নর্দমার পানি খাইতে হয়, এরা যাতে বিশুদ্ধ পানি খাইতে পারে এই জন্য তারা কি কি করছেন? বড় বড় দিঘি খনন করছে। মুসলমানদের একটা ট্রেডিশন হলো কি, একটা যত আপনারা স্কুল দেখবেন প্রাচীন আমলের 1918 সালে দেখবেন যে স্কুল এবং দিঘি আছে না নাই? আছে। কেন তারা খনন করছেন? যাতে মানুষ তার এই মানুষগুলো, এই কমিউনিটির মানুষগুলো পানির অভাবটা ফ্রিতে পূরণ করতে পারে, টাকা না দেওয়া লাগে। আরেকটা জিনিস হলো লঙ্গরখানা। লঙ্গরখানা মানে কি, যত মুসাফির আছে, যত দরিদ্র আছে, সারা দিন ওইখানে রান্না হবে, যে কেউ এসে ওইখানে আশ্রয় নিবে, যে কেউ এসে ওইখানে খাওয়া দাওয়া করবে। এই যে ফ্রিতে মানব সেবা কে চালু করছে? মুসলমানরা চালু করছে। তো আনসিভিলাইজড, নেংটি পরা একটা জাতি, বুক খুলে রাখা মেয়েদের একটা জাতিকে মুসলমানরা এত সুন্দর করে সিভিলাইজড করছে। যখন হিন্দুস্তান ভাগ হচ্ছে 1947 সালে, তখন হিন্দুস্তানের একজন প্রমিনেন্ট লিডার নাম কি ছিল? জওহরলাল নেহেরু, আছে না নাই? তার পোশাক কি? ধুতুনে শেরওয়ানি এবং পায়জামা। শ্রী শ্রী রবীন্দ্রনাথ ট্যাগোর, তার পোশাক কি? আছে না নাই? সবচেয়ে বড় মুসলমান বিদ্বেষী তার নাম হলো বাবু বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, তার পোশাক কি? আরেকজন হিন্দু বড় ব্রাহ্ম পণ্ডিত হলেন রাজা রামমোহন রায়, তার পোশাক কি? সব পোশাকগুলো মুসলমান দিচ্ছে, ন্যাংটা ম্যাংটা থাকার দরকার নেই, পোশাক পরে সিভিলাইজড হও। মুসলমানদের কাছে থেকে তারা পোশাক পরা, টুপি কাদের কাছ থেকে শিখেছে? মুসলমানদের কাছ থেকে তারা শিখেছে। মাথা ঢেকে রাখা। এই আনসিভিলাইজ জাতিকে সিভিলাইজ কারা করছে? তখন এই যখন সম্রাট শাহজাহানের আমলে ইংরেজরা এই দেশে এসে ব্যবসা বাণিজ্য করার অনুমোদন পেল, তখন তাদের নজর পড়ল এই দেশের মধ্যে, যে করেই হোক এত সুন্দর একটা দেশ, সবুজের দিক থেকে, ফসলের দিক থেকে, সিভিলাইজেশনের দিক থেকে, ধর্মের দিক থেকে, নৈতিকতার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে এরকম একটা জনপদের খোঁজ তারা পেয়ে, তখন তারা চিন্তা করলো এই জমিনে তারা কলোনি স্থাপন করবে। এবং সেই স্থাপনের সুযোগটা আসলো কিসের মাধ্যমে? পলাশির যুদ্ধের মাধ্যমে। পলাশির যুদ্ধের আগে এই বাংলাদেশ গোটা ওয়ার্ল্ড জিডিপির 17% দেয়। যখন তারা এই হিন্দুস্তানকে ন্যাংটা করে রেখে গেল 1947 সালে, তখন হিন্দুস্তানের টোটাল জিডিপি হলো মাত্র 5%। বাংলাদেশের তো খবরই নেই এখানে। 76-এর মনন্তর বাংলার 1/3 লোক মারা গেল। ওরা ক্ষমতা দখল করার 4-5 বছরের মাথায় এমন বড় দুর্ভিক্ষ হলো, চালের স্টক গুদামজাত করার কারণে গোটা বাংলাদেশের 1/3 লোক না খেয়ে মারা গেল। যারা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানাইছিল, যারা মসলিন বানাইছিল, যারা জামদানি শাড়ি বানাইছিল, যাদের নৌবহর ছিল, এবং যাদের ভয়ে সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত ভয় পাইতেন, ওই অঞ্চল দুর্ভিক্ষে 1/3 লোক না খেয়ে মারা গেল। কিসের কারণে? সেকুলারিজমের কারণে, ক্যাপিটালিজমের কারণে। কারণ ইসলামের একটা মৌলিক নীতি খেয়াল করেন, যা কেউ যদি সৌদি আরব গিয়ে থাকেন, সৌদি আরবে অনেক জিনিস খারাপ আছে, একটা জিনিস এখনও ভালো আছে, অনেকগুলো ভালো জিনিসের মধ্যে। সৌদি আরবে রুটির দাম কত রিয়াল? 1 রিয়াল। যত বড় রুটি কিনেন, যাই কিনেন, দাম কত? কেন? ইসলামের একটা মৌলিক নীতি, ওলামা কেরাম আসলে এটা ভালো বুঝবেন, আমি বেয়াদবি করতেছি ওলামা কেরামের সঙ্গে কথা বলে। ইসলামের একটা মৌলিক নিয়ম হলো, যে দেশে যে জিনিসটা মানুষের ক্রাইং নিড, মানে সবাই খায়, আমাদের দেশে কোনটা খায়? ধান খায়। এই ধানের মধ্যে ইসলামী হুকুমত দিবে, ভর্তুকি দিবে। এখন ধানের দাম, চালের দাম কত? 60 টাকার নিচে কোনো চাল নাই। আপনি যদি মনে করেন যে আধা কেজি চাল, আধা কেজি পাথরওয়ালা চাল কিনবেন, তারপরে 60 টাকা কেজি কিনতে হবে। এই চাল 6 টাকা 10 টাকার মধ্যে আপনি পাবেন। কারণ কি? ইসলামী হুকুমত সবচেয়ে বেশি ভর্তুকি কোথায় দিবে? যে জিনিসটা ওই অঞ্চলের লোকজন বেশি খায়, যেটা খেয়ে জীবন ধারণ করে, ওইটার মধ্যে সবচেয়ে বেশি ভর্তুকি দিবে সরকার। হুকুমত এখানে টাকা খরচ করবে যাতে তার অঞ্চলের কোনো মানুষ না খেয়ে মারা যায়। অন্তত আপনি যদি 4টা ডাল ভাত দেন অথবা একটু শুকনা মরিচ দেন, বাঙালি কিন্তু খেয়ে দিয়ে জীবন ধারণ করতে পারবে। এখন বলেন, আমাদের হুকুমত ভর্তুকি দেয় কোথায় দেয়? আমলাদের গাড়ি কেনার জন্য ফ্রি ট্যাক্স, কি বলে, সুদ ফ্রি টাকা কারা পায়? আমলারা পায় গাড়ি কেনার জন্য। হুকুমত ওইখানে ভর্তুকি দেয়। বলেন তো, যে আমলা 2 লাখ টাকা বেতনে চাকরি করলো সারা জীবন ধরে, এবং প্রায় 2 কোটি টাকা প্লাস সে পাবে, পেনশন পাবে, ওকে আপনার সুদ ফ্রি টাকা দেওয়া দরকার না? নাকি যে গরিব তার ধানে ইনকাম করছে 4-5 মণ, ও বিক্রি করবে কি, খাবে কি, জীবন নিয়ে কি করবে, ওকে ভর্তুকি দেওয়া দরকার? আমাদের হুকুমত ভর্তুকি কোথায় দেয়? ওখানে দেয়। গরিব মানুষে কি বলছে? সর্বনিম্ন সুদ 5% হার।
এটা হলো গরিবের জন্য, আর ধনীর জন্য কি? দিস ইজ ক্যাপিটালিজম। এবং ক্যাপিটালিজম আরেকটা জিনিস আছে, কি আছে? গুদামজাত করা। দ্রব্যমূল্যের দাম যে বেড়ে যায় এর কারণ কি? আপনি ধরেন এই যে এখনকার সময় আলুর দাম কত? 10 টাকা 12 টাকা করে কিনলেন, এই আলু আজ 6 মাস পরে কত দিয়ে কিনবেন? 25 টাকা করে কিনবেন। এই যে 10 টাকা, কৃষক তো 5 টাকা করে পাইছে, 8 টাকা করে পাইছে। 8 টাকা কেজি আলু কীভাবে 25 টাকা হইলো? গুদামজাত করার কারণে। রসুনের দাম কত হবে? 200 টাকা প্লাস রসুন কিনছেন আপনারা, পেঁয়াজ কিনছেন 250 টাকা করে। 20 টাকার পেঁয়াজ 250 টাকা কীভাবে হয়? ইসলামে গুদামজাত করা হালাল না হারাম? হারাম। দাম বাড়ানোর জন্য, আর মনে করুন যে বাঁচানোর জন্য গুদামজাত তো সবাই করবে, কিন্তু দাম বাড়ানোর উদ্দেশ্যে গুদামজাত করা কি? মজুতদারি করা কি? ফলে প্রোডাক্টের দাম বাড়ার কোনো সুযোগ। কিন্তু ইংরেজরা যখন ঢুকলো, ওদের ধর্মে ওদের আদর্শে গুদামজাত করা হালাল না হারাম? দাম বাড়ানোর জন্য গুদামজাত করা। পুঁজিবাদের মূল লক্ষ্য হচ্ছে কি? প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। আর প্রফিট ম্যাক্সিমাইজ আপনি কখন করতে পারবেন? যখন প্রোডাক্টকে স্টক করবেন, দাম বাড়বে, তখন বিক্রি করবেন, আপনার প্রফিট কী হবে? ম্যাক্সিমাইজ হবে। এটা হলো তাদের কালেমা, তাদের মূলনীতি। ফলে এই মূলনীতির কারণে ৭৬-এর মনন্তরের মাধ্যমে এই বাংলার সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলের 1/3 লোক না খেয়ে মারা গেল। তারপরে কি হলো? বাংলাদেশের মসলিন ছিল, তারা সহ্য করতে পারে নাই। মসলিন কেন এত দামি প্রোডাক্ট থাকবে? যারা মসলিন বানাইতেন তাদের হাতগুলো কবজি পর্যন্ত কেটে দেওয়া হলো, জিব্বা কেটে দিল, যাতে তারা বলতে না পারে কীভাবে মসলিন বুনতে হয়। হাত দিয়ে যাতে কাউকে ট্রেনিং না করতে পারে, কোনো প্রজন্ম যাতে না তৈরি করতে পারে এই মসলিনের জন্য। স্টিল না এখনও পর্যন্ত বাংলাদেশ আর মসলিন তৈরি করতে পারে নাই। আমাদের শিল্প, ওদের দেশে শিল্প বিপ্লব হলো কখন? ফ্রান্সের ফরাসি দেশে শিল্প বিপ্লব হলো। এই শিল্প বিপ্লব আমেরিকায় গেল, ইউরোপে গেল। তারা চিন্তা করলো যে এই দেশে যদি তুলা উৎপন্ন হয়, এই দেশে যদি পোশাক উৎপন্ন হয়, এই দেশের তাঁত শিল্পগুলো যদি থাকে, তাহলে ম্যানচেস্টারে যে সমস্ত প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে এগুলো তো বৈশ্বিক বাজার তৈরি হবে না। ফলে আমাদের সমস্ত তাঁত শিল্পগুলো তারা বন্ধ করে দিল। তাঁত শিল্পের ভর্তুকি দিত সুলতানরা, ভর্তুকি বন্ধ করে দিল। সুতার দাম বেড়ে গেল এবং নিয়ম করলো এই দেশে ম্যানচেস্টারে যে সমস্ত তুলা লাগবে, এই তুলাগুলো উৎপন্ন হবে এই দেশে। নীল লাগবে প্রোডাক্টকে, পোশাককে রং করতে, নীল উৎপন্ন হবে এই দেশে, কিন্তু কোনো প্রোডাক্ট এই দেশে তৈরি হইতে পারবে না। কাঁচামাল এই দেশে তৈরি হবে, এই দেশ কাঁচামাল ব্রিটেনে পাঠাবে, ব্রিটেন থেকে পোশাক তৈরি হয়ে হিন্দুস্তানে আসবে, মানুষজন বেশি দামে পোশাক কিনবে, বাধ্য করা হলো। যারা খাইতে পারতেছে না তারা পোশাক কীভাবে কিনবে? ফলে আমার বড় আম্মা ছিল, আমি নিজেকে দেখছি, আমার দাদির শাশুড়ি, উনি বলছেন ওনাদের সময় এত বেশি অভাব ছিল যে উনি একটা পোশাক 2 ভাগ করে পরতেন, ছিঁড়ে একটা 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 শাড়ি কিনে দিতেন বড় আব্বা, ওই একটা শাড়িকে 2 ভাগ করে পরতেন, কখনো ভিজে থাকলে চাদর পরে থাকতেন। এত দারিদ্রতার মধ্য দিয়ে মানুষগুলো বড় হলো কারা? যারা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ছিল। কিসের জন্য হলো? পুঁজিবাদের কারণে। কিসের জন্য হলো? সেকুলারিজমের কারণে। এখন বলেন, যে বাংলাদেশিদের আচার ব্যবহার সম্পর্কে বিদেশিরা সুলতানি আমলে এসে বলতেছে এরা ভদ্র মানুষ, এরা কথা দিলে কথা রাখে, এরা কাউকে ঠকায় না, এরা গুদামজাত করে না, এরা মেহমান দেখলে মেহমানদারি করে। আফগানিস্তানে দেখবেন অনেকগুলো ব্লগার আছেন, আফগানিস্তানে যায়, গিয়ে কী বলছে? প্রিটি গুড, হাম্বল, তারা মেহমানদারি করে, খুব বেশি অতিথি পরায়ণ। কেন? আমরা কেন এরকম? আমাদের দেশে কি একজন বিদেশি যদি পায় ধর্ষণ করে? আমাদের দেশে আছে না? ইন্ডিয়াতে আরও বেশি, ইন্ডিয়াতে আরও বেশি। ওরা তো গরু ছাগলকে দর্শন করে, মাকে দর্শন করে ছাই দিয়েছে। এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আছে, উনি বলতেছেন যে একবার পূজা দেখতে গেল তাদের ফ্রেন্ড সার্কেল মিলে, তো পূজা দেখতে গেছে, বৃষ্টি নামছে, পুরোহিতে বাড়ি চলে গেছে, বন্ধুকে একজন চলে গেছে, ও একাই আছে। এখন আমার মনে হচ্ছে যতক্ষণ আমি দুর্দা দেবীর দিকে তাকে আমার খালি কামনা বাসনা জায়গায়, এরপর দেবী কিসে রেপ করছে, জয় জয় দেবী চরাচর সারে কুৎযুগ শোভিত মুক্ত হারে বলে মন্ত্র পড়লাম আর দেবীর রেপ করলাম। এও বলতেছে আমি বলিনি। এরকম তাদের, এরকম এগুলো অশ্লীলতাতে ভরপুর সব তাদের কালচারটাই। তো এই যে আমরা এত বেশি অসভ্য হয়ে গেলাম, কেন অসভ্য হইলাম? কেন বাঙালি জাতীয়গতভাবে এতটা, মানে পৃথিবীর যে দেশে যাবেন দেখবেন যে 2 নম্বরই করে বাঙালি পাচ্ছেন। আপনি ইয়েতে যাবেন, যে সৌদি আরবের আশেপাশে যাবেন, চোরটা সব বাঙালি। কেন? যে মানুষ খাইতে পারে না স্বভাবতে তার কি হয়? তার নিচুতা পড়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া ছিল না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরের সাথে কি মিলাই পড়ছেন? কারণ দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। ও আল্লাহকে অস্বীকার করে বসবে, ও সভ্যতাকে অস্বীকার করে বসবে, কোরআনকে অস্বীকার করে বসবে। এই যে ধরেন এইদিকে মানুষজন ঈমান হারাই ফেলতেছে, কারণ কি? দরিদ্রতা। যখন দেখে যে ঈমান টিকিয়ে রাখার চেয়ে ঈমান বিক্রি করাটাই কি আমার জন্য বেশি লাভজনক, প্রফিটেবল, তখন সে ঈমান বিক্রি করে দেয়, তাই না? আপনি বলবেন যে ভাই আমি ঈমান বিক্রি করবো না, ঠিক আছে, আপনি 2 কোটি টাকা দিয়ে ঈমান বিক্রি করবেন না, 2000 কোটি টাকা দিয়ে করবেন, তাহলে ঠিক আছে, বলেন কত দিয়ে করবেন? করবেন কিন্তু।
এইভাবে মানুষ যখন দরিদ্রতার মধ্যে পড়ে যায় তখন তার কী হয়ে যায় স্বভাব চরিত্র। ঠিক তেমনি সিভিলাইজড একটা জেনারেশন, সিভিলাইজড একটা বাঙালি জাতি নষ্ট হলে কিসের মাধ্যমে? ইংরেজের মাধ্যমে। নষ্ট হওয়ার মাধ্যমে এত নষ্ট হইলো, এখন আমাদের মন মগজে নষ্ট হয়ে গেছে। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, দর্শবাড়ি একটা দরগা আছে, ওই দরগাতে ইউনিভার্সিটি ছিল। চীন থেকে মানুষ স্কলারশিপ নিয়ে দর্শবাড়িতে পড়াশোনা করত। সোনারগাঁয়ে শাইখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই এত বড় ইউনিভার্সিটি বানাইছেন, গোটা বাংলাদেশ থেকে মানুষজন গিয়ে ওখানে পড়াশোনা করতো, ম্যাথ পড়তো, ফিজিক্স পড়তো, তারপরে ধরেন যে জমি মাপার সিস্টেম এগুলো পড়াশোনা, ভূগোল পড়তো, পাশাপাশি কোরআন সুন্নাহ তো আসেই। এই জিনিসগুলো ধ্বংস হয়ে গেল এবং তারা শেষ পর্যায়ে যখন একদল কোচিং সেন্টারে পড়ে পড়ে একদল ইংরেজি শিক্ষিত মানুষ তৈরি হলো, তাদের চাপে একটা ইউনিভার্সিটি তৈরি করলো, নাম হলো ক্যালকাটা ইউনিভার্সিটি। কলকাতা ইউনিভার্সিটির কাজ কী ছিল জানেন? পরীক্ষা নেওয়া। আপনারা যেমন ক্লাস 10-এর বোর্ড আছে না, দেখছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কলকাতা ইউনিভার্সিটি ছিল এরকম একটা বোর্ড যে ক্লাস 10-এ পরীক্ষা নিত, ইন্টারমিডিয়েট পরীক্ষা নিত, এবং এখানে পড়ানো হতো কি? ইংলিশ লিটারেচার, ইংলিশ ইতিহাস, এরকম 4টা সাবজেক্ট পড়ানো হতো যেটার কোনো ভ্যালু নাই। শুরু হয়েছে কি দিয়ে? বড় ইউনিভার্সিটি যখন তারা ইংরেজে বানালো, প্রথম বানালো কি? পাঞ্জাবে ইউনিভার্সিটি বানাইলো, কলকাতাতে ইউনিভার্সিটি বানালো। এই ইউনিভার্সিটিগুলোর মূল বিষয় সাবজেক্ট এমন সাবজেক্ট ছিল যেটা দিয়ে দুনিয়াতে আপনি উন্নতি করতে পারবেন না। তো এর মাধ্যমে আমরা যখন কলোনাইজ হলাম, আমাদেরকে শিক্ষার নামেও যা দেওয়া হলো সেটা আসলে আমাদের বাস্তবসম্মত না। এখন বলেন তো, আমাদের দেশে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে না? কারণ আমরা কিন্তু কলোনাইজ শিক্ষা ব্যবস্থার ধারা অনুসরণ করছি। ক্ষতিটা আমাদের কী হচ্ছে এটা বোঝার চেষ্টা করতেছে। আমাদের বুয়েট এতদিন পরে বানাইছে অটো রিক্সা। এর চেয়ে হুজুরদের খালি দিচ্ছে, হুজুরদের অবদান কি? হুজুররা চামড়া খায়, হুজুররা এই করে, তোমরা কি করো? তোমরা যে পাবলিকের ট্যাক্সের টাকায় পড়ো, এই কথাটা বলা যায় না? হুজুররা পাবলিকের গরুর চামড়া খাইলে তোমার চামড়া তো তুলে নেয় না, গরুর চামড়া খাইছে, তোমার সমস্যা হয়েছে। তুমি যে পাবলিকের টাকায় পড়ছো, তোমার সমস্যা হয় নাই? পাবলিকের টাকায় পড়ে তুমি যে অটো রিক্সা বানাচ্ছো, তোমার শরম করে না? তুমি বানাবা মিসাইল, উত্তর কোরিয়ার কিং জং উন পাগল মিসাইল বানায় রাখছে, আমেরিকাতে কেন তারা কিছু কয় না? কারণ হচ্ছে পাগল জিলাপি দিয়ে অনেক একটা কথা আছে না, ওইরকম যে পাগল লেখা পাই লাভ না, ও একবার ওয়াশিংটনে বোম মারি দিবে এবং তা পারমাণবিক বোম মারবে। আমাদের দেশে কিছু আছে কি? আছে খালি 71 চেতনা আছে আমাদের, ও দিয়ে যা হওয়ার তো হবে। ওই জন্য দেখবেন 71 চেতনা দিয়ে মিসাইল বানাইছে, মেট্রো রেল স্টেশনে গিয়ে আটকে গেছে। বুঝতে পারছেন? এইগুলো দিয়ে কাজ হবে না। আপনি কিন্তু কেন কাজ হচ্ছে না? কারণ আমরা কলোনাইজ শিক্ষা ব্যবস্থাটা এখন অনুসরণ করতেছি। আমাদের বলেন, আমাদের দেশে প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা নিয়ে গঠিত হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আছে না? সবচেয়ে বেশি পড়াশোনা কোথায় হয় না? টেক্সটাইলে হয় না। টেক্সটাইল বানানো হয়েছে কিসের জন্যে? প্র্যাকটিক্যাল কাজকর্ম করে, যাতে আপনি ইন্টারমিডিয়েটে পড়েই অল্প সময়ের মধ্যে একটা ব্যবহারিক জীবিকা উপার্জনের জন্য একটা কাজ করতে পারেন, সেটার জন্য বানানো হচ্ছে টেক্সটাইল। সবচেয়ে বেশি পড়াশোনা হয় না যে সমস্ত জায়গায়, সেটা নাম হলো টেক্সটাইল। এটা টেক্সটাইল ছাত্রদের আমি বলতেছি না, ইনভায়রনমেন্টে এরকম। কেন? কলোনির যারা মাস্টার তারা চায় না আপনি কোনোদিন ডেভেলপ করেন। স্যামসাং কোম্পানি আমাদের দেশে আসছিল, জমি চাইছিল, দেওয়া হয়েছে, উগান্ডায় চলে গেছে। উগান্ডা নিয়েই করতেছেন, উগান্ডাতে কিন্তু গরুর গোস্তের দাম আপনাদের চেয়ে কম, তাই না? তাহলে আমাদের দেশ এই যে অধঃপতন, এটার কারণ কি? আমি প্রথম পয়েন্টটা ক্লিয়ার করার জন্য এতগুলো কথা বললাম যে আমাদের বাস্তবতা হলো আমরা কলোনাইজ ছিলাম, কলোনির আন্ডারে 200 বছর শাসিত হয়েছে। ফলে কি হয়েছে? লর্ড ম্যাকলে যখন এই দেশে আসলো, এই দেশে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো, তারা বলেই দিল এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হলো একদল প্রজন্ম, একদল জেনারেশন তৈরি করা, যারা বাই ব্লাড এবং কালারের দিক থেকে হিন্দুস্তানি, বাংলাদেশি, পাকিস্তানি হবে, কিন্তু তারা মোরাল, ইন্টেলেক্ট, চিন্তা চেতনা, আইডিওলজির দিক থেকে হবে কি? পশ্চিম, ব্রিটিশ। এটা হলো তাদের মূল লক্ষ্য। এইটাই হলো আমাদের সমাজের প্রবলেম, যেটা আফগানিস্তানের প্রবলেম না, তারা কলোনাইজ ছিল না। এটা হিজাজের প্রবলেম না, তারা কলোনাইজ ছিল না। এটা ইরাকের প্রবলেম না, তারা ওই লম্বা সময় ধরে এরকম কলোনাইজ ছিল না। এটা অন্যান্য পৃথিবীর মুসলমান কান্ট্রিতে এই সব সমস্যাটা অত বেশি প্রবল না যতটা প্রবল হলো আমাদের দেশে। কারণ আমরা 200 বছর ইংরেজদের অধীনে শাসিত হয়েছি, যারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। কেন নিকৃষ্ট জাতি? কারণ আপনি দেখেন তো, অজাচার এটা ওদের দেশে বৈধ না অবৈধ? প্রাণীর সাথে রিলেশন করা বৈধ না অবৈধ? এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কি হইতে পারে? আপনি যারা রোমান এম্পায়ার নিয়ে পড়ছেন, গ্রিস এম্পায়ার নিয়ে পড়াশোনা করছেন, আপনি পৃথিবীতে এমন কোথাও পাইছিলেন যে পর্নোগ্রাফির মতো নিকৃষ্ট জিনিসকে বাণিজ্যিকরণ করা হয়েছে? একটা ছেলে একটা মেয়ে
পার্সোনাল লাইফে কি করতেছে, এটাকে ভিডিও করে বাণিজ্যিকরণ করে এইটা দিয়ে মিলিয়ন ডলারের পর্ন ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে, এই ধরনের নিকৃষ্ট চিন্তা কোনো যুগে ছিল? আগে প্রস্টিটিউশনগুলো কোথায় ছিল? যেমন ধরেন আপনারা যারা প্রাচীন আমলে মানুষ আছেন, বাইজি ছিল, বাইজি ছিল না? তারা কি করতো? নেচে গিয়ে মনোরঞ্জন করতো জমিদারদের। তারা কি সিভিল সোসাইটিতে বাস করতো না সোসাইটি থেকে দূরে থাকতো? কারো মেয়ে যদি বাইজি হইতো, ও কি মুখ দেখাইতে পারতো সমাজের মধ্যে? নাকি সমাজ থেকে তাকে সেপারেট করে দেওয়া হতো? এখন আপনি দেখেন তো, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতায় ফার্স্ট, সেই পিতা গর্ববোধ করে বলে না আমার মেয়ে নৃত্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে? তারপরে বলেন তো দেখি, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, এখানে কি করা হয় বলেন তো দেখি? আরে প্রদূষণ, বুকের মাপ নেয়। সত্যি কথা, হাজার কিছু নাই, বুকের মাপ নেওয়া হবে যে কতটুকু উঁচা লম্বা নিচু আছে, তারপরে আপনি সিলেক্ট হবেন। গায়ের চামড়া দেখানো হবে, পেট পিঠ দেখাইতে হবে। এই পেট পিঠ দেখিয়ে বুকের মাপ দিয়ে যে নারীটা ফার্স্ট হয়ে আসলো, আমাদের স্বাভাবিকেরা বলতে সে অদম্য, অপরাজিতা, সাহসী নারী। এই যে আমরা, আমাদের মাথাটা নষ্ট হয়ে গেল কেন? কলোনাইজেশনের মাধ্যমে। কারণ কলোনির মাস্টারদের কাছে আমরা কি দেখছি? বুক পিট খোলা রাখা হলো স্মার্ট, দেন আমরাও স্মার্ট হইতে হবে। খুলো পিট, খুলো বুক, খুলো কাপড়, যত স্মার্ট হওয়া যায়। এই যে কলোনাইজেশনের মাধ্যমে আমাদের মাথাটা কলোনির একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রটা আমাদের দেশের জন্য বাস্তবতা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফলে আজকে ইসলামের কথা বললে কি হয়? পছন্দ হয় না, মনে হয় একটি বিজ্ঞান শরীফের কথা বললে ভালো। কোরআন শরীফ ব্যাকডেটেড জিনিস, বিজ্ঞান শরীফ লাগবে, তাই না? বিজ্ঞান শরীফ আমাদেরকে কী ক্ষতি করলো, এটা আমি 2 নম্বর পয়েন্টে বলবো। তাহলে প্রথম বাস্তবতা কি? আমাদের মাথাগুলো হলো কলোনাইজড মাথা। এই কলোনাইজড মাথা তার ইতিহাসকে স্মরণ করতে চায় না। যেমন ধরেন, আমরা ইতিহাসকে ভাগ করি কিভাবে? প্রাচীন যুগ, প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখন আমরা আধুনিকতার বাইরে পোস্ট মডার্ন যুগের মধ্যে বাস করতেছি। বলেন তো, এই যে ভাগটা, এটা কি আমাদের জন্য বাস্তবতা নাকি এটা পশ্চিমের বাস্তবতা? মধ্যযুগে যে আমাদের প্রায়ই দেখবেন মন্ত্রী এমপিরা বলে আমরা তো মধ্যযুগে নাই। হ্যাঁ, ববি হাফজাজ বা এরকম যারা আছেন তারা বল মধ্যযুগে আমরা নাই। এই যে মধ্যযুগ, কারণ কি? ওপরে এসে পশ্চিমে মধ্যযুগ ছিল অন্ধকার যুগ, ওইটাতে তারা শেখাই দিয়েছে। ফলে সে এখন কল্পনা করতে পারে না। ইতিহাস বলতে আমরা কি বুঝি? পশ্চিমের ইতিহাস। বলেন তো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর উলঙ্গ ছিলেন না পোশাক ছিল তার? তাহলে আপনাকে যে পড়ানো হলো, প্রাচীন যুগে মানুষজন পোশাক ছাড়া উলঙ্গ অবস্থায় গুহায় বসবাস করত, এই ইতিহাসটা কাদের? আমাদের না ওয়েস্টের? আমাদের ইতিহাস কি? আমরা শুরু থেকে সিভিলাইজড, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদমকে সেজদা করেন কিসের কারণে? তার জ্ঞানের কারণে না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করলেন, তারা বলতে পারলো না। কে বলতে পারলো? আদম। আল্লাহ বললেন আমি আদমকে শিখাই দিয়েছি। এই যে আদম যে নলেজেবল পারসন, এই নলেজটা কে দিয়েছেন? আল্লাহ। নলেজের দিক থেকে আমাদেরকে আল্লাহ এমন সুপিরিয়র বানাইছেন। দেখেন তো, আমাদের চেয়ে হাতি বেশি বড় না মানুষ বেশি বড়? কিন্তু আপনারা সার্কাসের মধ্যে কি দেখছেন? কে কাকে নাচায়? সিংহকে পর্যন্ত আমরা বসে আনছি না, নীল তিমি ডলফিনকে আমরা বসে আনছি না। এই যে আমাদের নলেজের দিক থেকে সুপিরিয়রিটি আছে, যেটা আমাদের অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেওয়া হয়নি। ফলে এই ইনসানকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ওই নলেজ দিয়ে পাঠাইছেন না পাঠান নাই? পাঠাইছেন তো। আদম আলাইহিস সালাম জ্ঞানী মানুষ ছিলেন তো, তিনি নবী ছিলেন। নবীরা কি কখনো মূর্খ থাকতে পারে? নাউজুবিল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে অ্যাডপ্ট করার মতো যত জ্ঞান ছিল আদমকে দিয়েছে। আদমের কাছ থেকেও তো আমরা ছিটাফুটা পাইছি। তো আদম আলাইহিস সালাম নলেজেবল পারসন, অনেক বেশি জ্ঞানী ছিলেন। কিন্তু আপনাকে শেখানো হচ্ছে কি? আমরা এক সময় উলঙ্গ ছিলাম, আমরা আস্তে 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 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আস্তে আস্তে সিভিলাইজড হয়েছি, আস্তে আস্তে আমরা নেশন স্টেটের দিকে গেছি, আস্তে আস্তে আমরা মডার্নিজমের দিকে গেছি। এই যে ইতিহাস, এটা আমাদের ইতিহাস না পশ্চিমের ইতিহাস? বাট আমরা যখন পড়ছি, আমরা তো ভাগ ভাগ করে পড়িনি। আমরা কি পড়ছি? গোটা দুনিয়ার জন্য একটা ইতিহাস। ওই ইতিহাস কারা লিখছে? পশ্চিমারা লিখছে। অথচ 1493 সালের আগে আমেরিকার কোনো ইতিহাসই নাই, তখন আমাদের কাছে মুসলিম আছে। 1493 সালের আগে আমেরিকার কোনো সিভিলাইজেশন নাই, তখন আমাদের কাছে সিভিলাইজেশন আছে। 1493 সালের আগে আমেরিকাতে কোনো আমেরিকান নাই, যেখানে আদিবাসীরা দিয়ে ভর্তি, তখন আমাদের বঙ্গতে, সিন্ধে, হিন্দুস্তানে, গোটা অববাহিকার মধ্যে মুসলমানরা তাদের সভ্যতা নিয়ে বসবাস করতেছে। অথচ এই মুসলমানরা এখন ওই ইতিহাস পড়ে এসে বলতেছে কি আমরা অন্ধকার যুগে নাই। অন্ধকার যুগের কাহিনীটি পড়েন, কোর্ট অফ ইনকুইজিশন নিয়ে একটু পড়েন, তাহলে বুঝবেন। ওইটার সাথে আমাদের আপনাদের ইস্টের তুলনা করেন। ওয়েস্টে যে পরিমাণ বর্বরতা ছিল, এটা ওয়েস্ট ইস্টে ছিলই না। ইস্টের মানুষজন এরকম খামখেয়ালি পর্যন্ত ছিলই না, এরকম অন্ধকারটা দূরের কথা। আমাদের ম্যাক্সিমাম যত বৈজ্ঞানিক আবিষ্কার কোন সময়ের? মধ্যযুগের। তো বলেন তো, আমাদের যে চিকিৎসা বিজ্ঞান উন্নতি,
আন্দালুসের যে উন্নতি, তারপরে বাইতুল হিকমা একাডেমি অফ সায়েন্সের যে উন্নতি, ঘড়ি থেকে শুরু করে পৃথিবীর ভূগোল থেকে শুরু করে এই সমস্ত আবিষ্কারগুলো কোথায়? প্রাচীন যুগে না মধ্যযুগে? মধ্যযুগে। তো তাহলে মধ্যযুগে কি আমরা অন্ধকারাচ্ছন্ন ছিলাম? তাহলে আমরা এই যে অন্ধকারাচ্ছন্ন মনে করতেছি কিসের জন্যে? পশ্চিমের ইতিহাস পড়ে এসে এটাকে মিলাইছি কার সাথে? আমাদের সাথে মিলাইছি। অথচ আমরা পশ্চিমের লোক না, এই বাস্তবতাটাই ভুলে গেছি। পশ্চিমের সিভিলাইজেশন কিভাবে গঠিত হয়েছে? যখন ভাস্কো দা গামা ইয়েতে গেলেন, আমেরিকাতে নামলেন, নামার পরে যে সমস্ত আদিবাসী ছিল প্রায় 10 মিলিয়নের মতো আদিবাসী, এই আদিবাসীদেরকে মেরে কেটে 50,000 পর্যন্ত বানিয়ে ফেলছে, মারতে মারতে। এবং আপনারা যারা পড়ছেন হিউম্যান জো, আপনারা এখন দেখেন না প্রাণীর চিড়িয়াখানা এখানে আছে, তো ওখানে কি ছিল? তারা এই মানুষগুলাকে ধরে ধরে আমেরিকাতে নিয়ে ইউরোপে নিয়ে গেছে, ইউরোপে নিয়ে এই মানুষগুলাকে দিয়ে তারা হিউম্যান জো চিড়িয়াখানা বানাইছে, যেখানে মানুষকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হতো, দূর থেকে একটা রুটির টুকরা ঢিল দিয়ে দেওয়া হতো, বাচ্চাগুলো দৌড়ে এসে রুটি টুকরা খাইতো। এই দৃশ্য দেখে ওয়েস্টের মানুষজন মজা নিত। কেন? এটা তাদের ব্লাডের সাথে মিশে আছে। আপনি রোমান এম্পায়ারে যান, রোমান এম্পায়ারের মধ্যে একটা বিখ্যাত খেলাধুলার প্রতিযোগিতা ছিল, গ্লোডিয়েটর্স বলা হতো। কি লড়াই করতো তারা? ষাঁড় ছেড়ে দেওয়া হতো, হিংস্র পশু ছেড়ে দেওয়া হতো, এবং ওই যে দেখছেন না রোমানদের গ্যালারি, আমাদের গ্যালারি তো ওই সিস্টেমই তৈরি করে, রাউন্ড শেপ, তাই না? রোমে এখনও কিন্তু ওই প্রাচীন গ্যালারিটা আছে। ওইখানে নিচ দিয়ে হিংস্র পশু ছেড়ে দেওয়া হতো, উপর থেকে মানুষজনকে নিক্ষেপ করা হতো, প্রাণীর সাথে মানুষের প্রতিযোগিতা করে যে বাঁচে যে মরে। এই হিংস্রতা দেখে তারা মজা নিত, ইউরোপিয়ানরা তাদের অনুসারী। ফলে এখনও দেখবেন থাপড়া থাপড়ি একটা প্রতিযোগিতা আছে না, আমেরিকাতে হয়, আছে না ভাই? যে যারা যত বেশি থাপ্পড় দিতে পারে। এটা কেন? মজা নেওয়ার জন্য। প্রাণীর সাথে লড়াই আছে না, ষাঁড়ের সাথে লড়াই এখনও পর্যন্ত আছে। এই যে হিংস্রতা, হিংস্রতার মধ্য দিয়ে আনন্দ নেওয়া, এটা ওয়েস্টের বাস্তবতা, এটা আমাদের বাস্তবতা না। মুসলিম উম্মার ইতিহাস আপনি কোথাও এরকম বাস্তবতা পাবেন যে সুলতানরা মানুষকে পশুর সাথে লড়াই করতে দিয়ে ক্ষত বিক্ষত হতে দেখে, মানুষের মাথা থিতলে যেতে দেখে মজা নিচ্ছেন, যত খারাপ সুলতানই হোক? আছে? নাই। কিন্তু তো এই বাস্তবতাটা আপনি আপনার সাথে মিলেন না, তাহলে বোঝা যাবে আপনার ব্রেন কলোনাইজ চিন্তার বাইরে এখনো বের হইতে পারে নাই। যে নিজের কোনো স্বকীয় অবস্থান কল্পনা করতে পারে না, সে তার প্রভুর কথা চিন্তা করে, কলোনির মাস্টারের কথা চিন্তা করে, ও যেটা শেখাবে ওইটাই আমার বাস্তবতা। না, আপনি কলোনাইজ না, আপনি তো স্লেভ না, তা আপনি কেন স্লেভের মতো চিন্তা ভাবনা করবেন? আপনাকে যদি আমি বলি যে আপনি মুসলমানের মতো চলেন, আপনি বলবেন যে না, এটা এটা ব্যাকডেটেড। এই যে আপনার স্বকীয়তা নাই, কারণ এই যে ব্যাকডেটেড, এটা আপনি মাপছেন কি দিয়ে? ওয়েস্টকে একটা স্ট্যান্ডার্ড ধরে আপনি মাপছেন যে গোটা দুনিয়া হলো ব্যাকডেটেড, কিন্তু গোটা দুনিয়ার বাস্তবতার দিকে আপনি তাকান নাই। বলেন তো, চাইনিজরা যে উন্নতি করছে ইংলিশ দিয়ে না চাইনিজ ভাষা দিয়ে? স্পেনের মানুষ যে উন্নতি করছে স্প্যানিশ দিয়ে না ইংলিশ দিয়ে? রাশিয়ানরা যে উন্নতি করছে রাশিয়ান ভাষা দিয়ে নাকি ইংলিশ দিয়ে? তো আপনি কেন পারবেন না? ওরা ঠিকই ফ্রেমওয়ার্কের বাইরে চিন্তা করে পৃথিবীর মধ্যে পরাশক্তি হয়েছে, আর আপনি গোলামের জাতি আছে। আপনাকে যখন আপনি আপনার বাস্তবতাগুলো আমি বলি, আমরা বলি, তখন মনে করেন যে এগুলো অলিক কল্পনা, এগুলো মধ্যযুগের কল্পনা। কিন্তু হিন্দুস্তান কিন্তু ঠিকই তার ঐতিহ্যকে স্মরণ করে আবার জেগে উঠছে। আপনি হিন্দুস্তানের হিন্দুরা জেগে উঠতে পারছে, আপনি আপনার ইতিহাস জেগে উঠতে পারেন নাই। আর আপনি বলতেছেন বাংলার ইতিহাস 1000 বছরের, আবার 71 সালে আগে আপনি যাইতে রাজি না। তাহলে 1000 বছর হলে বলেন তো, 1971 সাল থেকে 2026 সাল কত বছর? 1000 বছর। কেমন ইতিহাস বললেন আপনি? ভণ্ডামির তো একটা সীমা থাকা দরকার, ভণ্ডামিও তো হইল না এটা। আপনি বলতেছেন বাঙালি 1000 বছরের কালচার লালন করে, 71 সালে আগে আপনি যাইতে রাজি না। কেন যাইতে রাজি না? কারণ গেলে আপনি মুসলমান পাবেন, 71 সালের পরে আসলে সেকুলার খুঁজে পাবেন শুধুমাত্র। 71 বাস্তবতা, এটা কেউ অস্বীকার করতেছে না, কিন্তু 71-এর আগে বাংলার ইতিহাস আছে। আপনিই বলছেন বাংলা 1000 বছরের, 1000 বছর আগে বাংলা কীভাবে শাসিত হয়েছে? মুসলমানদের দিয়ে শাসিত হয়েছে। যখন আমরা উন্নত ছিলাম মুসলমানদের দ্বারা ছিলাম না অমুসলিমদের দ্বারা উন্নত ছিলাম? অমুসলিমদের নেংটি ছিল, এটা আগেই বললাম আপনাদেরকে। অশ্লীলতা, ব্যভিচার, পাপাচার, ওদের ধর্মগ্রন্থ যদি আপনি বলেন, অতুল সুরের বই আছে, দেবলোকের যৌনলীলা পড়েন, আমাদের কলা দরকার নেই। অদাচার, পিতা পুত্রের সাথে, মাতা কন্যার সাথে, এগুলো অত্যাচার দিয়ে তাদের ধর্মগ্রন্থ ভর্তি। এই আনসিভিলাইজড একটা মানুষজনকে, জনপদকে সিভিলাইজড মানিয়ে পৃথিবীর মধ্যে জিডিপি জিএনপির দিক থেকে উন্নত মুসলমানরাই করছে। তাহলে বলেন, আমাদের কলোনাইজড মাথা যেটা স্বীকার করতে চায় না, না স্বীকার করতে চাইলে এটা বাস্তবতা কি? বাস্তবতা না যে আমরা তাদের চেয়ে উন্নত ছিলাম। কারণ কি? আমেরিকা স্বাধীনতা কত সালে লাভ করছে? 17 শতাব্দীতে এসে, 18 শতাব্দীতে এসে। এর আগে তারা পরাধীন ছিল ইউরোপের কাছে। আমরা স্বাধীনতা কত সালে লাভ করছি? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন তখন থেকে আমরা স্বাধীন।
তখন থেকে আমরা আল্লাহর গোলামি করতে শিখছি। রিবি ইবনে আমের কথা বললো, রিবি ইবনে আমরকে বলা হয়েছে কেন আসছো, উনি বলছেন কিসের জন্যে, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে লিপ্ত করার জন্য। তাহলে আমরা স্বাধীন তো 1000 বছর থেকে, আপনি স্বাধীন হয়েছেন কিছুদিন আগে, আমরা স্বাধীন 1000 বছর থেকে, কিন্তু আপনি চিন্তা করেন গোলামের মতো করে কেন? কারণ আপনার মাথাটা কলনাইজড মাথা। আপনার যে ইউনিভার্সিটি সেটা হলো কলকাতা ইউনিভার্সিটির আদলে গড়ে তোলা। কলকাতা ইউনিভার্সিটি এগুলো কারা গড়ে তুলছে? ব্রিটিশরা গড়ে তুলছে। কেন গড়ে তুলছে? আপনাকে ভালো করার জন্য, আপনার মাথাকে কলোনাইজ করার জন্য। এই ইউনিভার্সিটিগুলোতে এই জন্য ও বানাচ্ছে বেবি ট্যাক্সি। ওইটা আমি একজন অটোওয়ালাকে বললাম, ভাই আপনারা বইটি রিক্সা কেন ব্যবহার করেন না? বলছে ওর চেয়ে আমি ভালো রিক্সা বানাতে পারি, 1,20,000 টাকা খরচ পড়ে আমার, ওইটা কিনলে 2 লাখ টাকা লাগে, এটা আমার। তো ওই ভালো 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়ার পর বইটির প্রফেসর বানাচ্ছে কি অটো রিক্সা। ও 4 দিন ইঞ্জিনিয়ারিং পড়ে না, ও বলতেছে আমি ওর চেয়ে ভালো অটো রিক্সা বানাতে পারি, আমার খরচ কম পড়ে। এই যে কেন আমাদের নেশন এমন একটা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছে, এটা দিয়ে কখনো উন্নতি করা সম্ভব না। আপনি চীনে যান, চীনের প্রাইমারি স্কুলে বাচ্চারা কি বানায়? আপনারা ডাঙ্গুলি খেলেন, ওরাও ডাঙ্গুলি খেলে, হলো ডিজিটাল ডাঙ্গুলি খেলে। চীনের প্রতিযোগিতাগুলো দেখছেন, ম্যাথের প্রতিযোগিতা 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করে ফেলতেছে। কিউব মিলাইতেছে না কত সেকেন্ড? 3 সেকেন্ডের মধ্যে কিউব মিলাই ফেলতেছে। আপনারা পারবেন? পারবেন না। কি পারবেন? আপনারা ধরে যে পাবজি খেল বেটা, হাফ প্যান্ট পরে পাবজি খেলতেছে, বয়স কত? 28 বছর। ও বিশেষ দিবে, তার 4 বছর আছে। এই হলো আমার জেনারেশন। হাফ প্যান্ট পরে পাবজি খেলতেছে, নিজে হাফ প্যান্ট পরে পোলারে ফুল প্যান্ট পরে হেঁটে হেঁটে দৌড়ে যেতেছে। এই হলো আমাদের জেনারেশন। কারণ আমাদের মাথা কলোনাইজড মাথা, গোলামের মাথা। গোলাম কখনোই মনিবের চেয়ে উপরে যেতে পারবে না, কারণ ওর মাথা মনিবের দেওয়া বাউন্ডারির ভিতরে ঘুরপাক খায়। অথচ আপনি যদি স্বাধীন হতেন, আপনার বাউন্ডারিটা গোটা দুনিয়াতে ঘুরপাক করতে। কারণ কি? আল্লাহ বলছেন গোটা দুনিয়া কার জন্যে? এই দুনিয়ার মালিক কে? আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন তোমরা জানো না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই গোটা দুনিয়ার রাজত্ব কার হাতে? আর আল্লাহ বলছেন এটা আমি বানাইছি কাদের জন্য? মুমিনদের জন্য, মুসলমানের জন্য, ইনসানের জন্য আল্লাহ বানাইছেন। তা আপনি যদি কলোনাইজড বাউন্ডারির বাইরে বের হতেন, আপনার জন্য ছিল গোটা দুনিয়া। এখন আপনার জন্য কি? এই ছোট্ট একটা বাউন্ডারির ভিতরে আপনি ঘুরপাক খান। আপনার জীবনের সফলতা হলো কি? ওয়েস্টের একটা সাবজেক্টে স্কলারশিপ পেয়ে চলে যাওয়া, তাই না? এর চেয়ে বড় সফলতা তো আপনার কাছে নাই। অথচ আপনি গোটা দুনিয়া নিয়ে রিসার্চ করতে পারতেন, আপনার এরকম ক্ষমতা ছিল। কেন আপনি ওয়েস্টের কাছে গেলেন? আপনার কলোনাইজড মাথা ওয়েস্টের বাইরে চিন্তাই করতে পারে নাই। কিন্তু যারা চিন্তা করছে তারা কিন্তু এখন ওয়েস্টের চোখে চোখে দিয়ে কথা বলতেছে, আছে না? ইরান আহলুস সুন্নাহর রাষ্ট্র না, কিন্তু গোটা দুনিয়ার মধ্যে যেটা আরবের গাদ্দাররা পারে নাই, ওরা কিন্তু পারছে। ওরা নিজস্ব প্রযুক্তিতে ড্রোন বানাইছে, ওরা নিজস্ব প্রযুক্তিতে রাডার ডেভেলপ করছে, যদিও তাদের রাডার দুর্বল। মিসাইল বানাইছে, ড্রোন বানাইছে, তারপরে কি পারমাণবিক বোমার দিকে তারা চলে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের দেশের অবস্থা কি? আমাদের এই যে যারা বলে চেতনা চেতনা, এখন কে পাকিস্তানের কাছ থেকে কিনতে হইতেছে। জাফর ইকবাল থাকলে কতবার দাঁত দর্শ করতো কে জানে? ও বলছিল না যে ওই দেশের নাম শুনলে আমাদের কি করতে হবে? কিন্তু দেখেন ওই দাঁত দর্শ করার জেনারেশন ফাইটার জেট কতগুলো বানিয়ে ফেলছে। 7 জেনারেশন 8 জেনারেশন ফাইটার জেট চালাচ্ছে। আর আপনার কাছে কোন জেনারেশন আছে? 71 জেনারেশন। আপনি আরও আপডেট। কিন্তু ওইটা চলে আসমানে, আপনারটা চলে কোথায়? মেট্রো রেলের গেছে ধাক্কা থেকে খায়, তাই না? এরকম পিছনে 5 লিটার বাতাস ভরতে হয়। এ হলো আপনার মিসাইল। আর ওদের পিছন দিয়ে বাতাস বের হয়, আর আপনারটা বাতাস ঢুকাইতে হয়। এ হলো পার্থক্য। 71-এর চেতনার পার্থক্য হলো এই জায়গার মধ্যে। ওরা বানাইছে ওদের পিছন দিক থেকে বাতাস বের হয়, আর আপনারটা পিছন দিকে বাতাস ঢুকাইতে হয়। দিস ইজ ইউর চেতনা। যে চেতনা কোনো কাজে লাগতেছে না। কারণ কি? কলোনাইজ মাথা, সে চিন্তাই করতে পারে না। বলেন তো, স্বাধীনতার আর সংজ্ঞা নাই? আপনাকে যে স্বাধীনতার সংজ্ঞা দেওয়া, স্বাধীনতার আর কোনো সংজ্ঞা নাই? যারা ওয়েস্ট নিয়ে পড়ছেন, জন লকের স্বাধীনতার একটা সংজ্ঞা আছে, স্পিনোজার স্বাধীনতার সংজ্ঞা আছে, হবসের স্বাধীনতার সংজ্ঞা আছে। স্বাধীনতা তো ওদের মধ্যে হাজারো সংজ্ঞা আছে। আপনি তো একটা স্বাধীনতার সংজ্ঞা বিশ্বাস করছেন কি? খালি বাউন্ডারির স্বাধীনতা। এটা কোনো স্বাধীনতা হইলো? মগজের স্বাধীনতা হলো সবচেয়ে বড় স্বাধীনতা। যে কওমের, যে জাতির চিন্তার স্বাধীনতা নাই, সে কি স্বাধীন? চিন্তার স্বাধীনতা সবচেয়ে বড় স্বাধীনতা, বাট এটা তো আপনার কাছে নাই। আছে? আপনার অবস্থা আজকে দেখেন, 55 বছরে সিঙ্গাপুর কোথায় গেছে, মালয়েশিয়া কোথায় গেছে, পৃথিবীর বিভিন্ন দেশগুলো কোথায় গেছে, আপনি কোথায় আছেন? কারণ কি? কলোনির বাস্তবতাটা আপনি মাথায় রাখেন না। আপনি মনে করছেন কি সেকুলারিজম দিয়ে আপনার উন্নতি হবে। আরে আপনার কলোনির মাস্টারের আইডিয়োলজি ছিল সেকুলারিজম। ও এইটাকে কি আপনার এখানে অ্যাপ্লাই করছে আপনাকে তার চেয়ে বড় বানানোর জন্যে? এই সিম্পল জিনিস আপনি কেন বুঝবেন না? আমার কথা বুঝেন, আবার বুঝেন। আপনার কলোনির মাস্টাররা আপনার এখানে সেকুলারিজম নিয়ে আসছেন। এই সেকুলারিজম কি এই জন্য পুশ করছেন যাতে তারা আপনারা ওদের চেয়ে বড় হইতে পারেন?
না ওদের নিজে থাকবেন? বলেন তো, কাউকে যখন বলছেন চাঁদের চেয়ে সুন্দর, আলটিমেট কি সে চাঁদের চেয়ে সুন্দর না চাঁদই আসলে বেশি সুন্দর? যখন কাউকে কারোর সাথে তুলনা করা হয়, তুলনীয় বস্তু বেশি উন্নত থাকে না যার সাথে তুলনা করলেন সেই বস্তু বেশি উন্নত থাকে? সব বস্তুই। চাঁদ বেশি সুন্দর, এই জন্য তো আপনার ওই যে যারা প্রেম টেম করেছেন গিয়ে বলছেন চাঁদের চেয়ে সুন্দর। এইটাই তো কারণ। আপনি যখন ওয়েস্টের সাথে মাপতেছেন, তার মানে আপনার সামনে যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড সুপিরিয়র কারা? ওয়েস্টই তো। আপনি এর চেয়ে বাইরে আগাইতে পারবেন? যে সমস্ত দেশগুলো আপনার জামানায় আগাইছে, চীন হোক, রাশিয়া হোক, ইরান কিছুটা আগাইছে, আফগানিস্তান আগাইতেছে, কিসের মাধ্যমে? ওয়েস্টকে চ্যালেঞ্জ করে না, ওয়েস্টের সাথে নমনম করে। কেন? পৃথিবীর আইডিওলজি হলো এটা, শক্তের ভক্ত নরমের জম। আপনি চোখে চোখ রেখে তাকায় কথা বলবেন, ওরা মোল্লার সাথে নাকি খত দিয়ে চলে যেতে বাধ্য হবে। আর আপনি মিনুমিনু করবেন, আপনাকে কী করতে হবে? মুচলেখা দিয়ে আসতে হবে। বুঝেন না আপনারা? ডিপ স্টেটের কাছে মুচলেখা দিয়ে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এইটা আপনি পাবেন। ওরা সেট আপ করে দিবে আপনি কী করবেন না করবেন। কে প্রশ্ন উত্তর পড়বে, কে দিবে, দেখবেন যে আপনার প্রশ্ন উত্তর ওরা আপনাকে দিতে দেবেন, আরেকজন দিয়ে দিবে। এই গোলামির মধ্যে আপনি থাকতে থাকবেন। তাহলে 2 নম্বর পয়েন্ট কি? আমরা একসময় কলোনাইজ ছিলাম। 2 নম্বর পয়েন্ট হলো যে আমাদেরকে কলোনাইজড মানসিকতার বাইরে গিয়ে চিন্তা করতে হবে। নয়তো আপনারা যদি বলেন ন্যাশনের উন্নতি, সেটাও সম্ভব না। যদি বলবেন গোটা দুনিয়াতে উন্নতি করবো, সেটাও সম্ভব না। যদি বলবেন আমরা চাকরি বাড়াবো, তাও সম্ভব না। যদি বলবেন মিসাইল বানাবো, তাও সম্ভব না, কারণ ইন্ডিয়া আপনাকে বানাইতে দিবে না। আমাদের দেশে পরমাণু শক্তি কমিশন আছে না? আছে নাকি? কোথায় আছে? কি বানাইছে পরমাণু শক্তি কমিশন বলেন? বানাইছে, একজন ভাই বলছিল যে তাদের ক্যান্টিনের খাবার ভালো। কিন্তু আমাকে 3 মাস আগে একজন বলছে, ভাই এই কথা আপনি আর কোথাও বললেন না, কারণ রিসেন্ট তাদের ক্যান্টিনের খাবারটাও খারাপ হয়ে গেছে। বুঝতে পারছেন? দিস ইজ আওয়ার পরমাণু শক্তি কমিশন। বুঝতে পারছেন? বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে, বিআরআই, বাংলা ইয়েতে গাজীপুরে। কি বানাইছে? চীন থেকে আপনি ধান কিনে আনতেছেন কেন? আপনি নেল কাটার কিনতে যাবেন, লেখা থাকে মেড ইন চায়না, কেন? নেল কাটার কি আমাদের দেশে তৈরি হওয়া সম্ভব না? বাঙালিকে এত বলো যে নেল কাটার বানাইতে পারবে না? স্কেল কিনতে যাবেন, ছোটোবেলায় যতগুলো স্কেল, স্টিল স্কেল লেখা ছিল, কেন? কেস, মোবাইলের কেস, এটা বানাইতে পারবেন না আপনি? অথচ আপনি দেখবেন যে রাস্তাঘাটে কিন্তু ভালো বানানো হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, কিন্তু এখানে কোনো নজরই নাই। কারণ কি? কলোনির প্রভুরা কখনো চায় না আপনার দেশের ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হোক। ইন্ডিয়াতে বাইকের দাম বেশি না আপনার দেশে বাইকের দাম বেশি? একই বাইক, কেন দাম বেশি, কেন দাম কম? কারণ কি? ওরা প্রডিউস করতেছে ওদের দেশে, আপনি বর্ডার পার করে আনতেছেন, 400%, 500% গভর্নমেন্ট ট্যাক্স বাঁচাচ্ছে, দাম এমনি বেড়ে যাচ্ছে। এই যে আপনি উন্নতি করতে পারতেছেন না, কেন? আপনি গোলামির মধ্যে আছেন। ইন্ডিয়া তার গোলামি ছেড়ে দিচ্ছে হিন্দুস্তানকে, হিন্দুস্তান হিন্দুত্ববাদকে গ্রহণ করতেছে, আর আপনার কম এখনো পর্যন্ত সেকুলারিজম দরজায় গিয়ে, চৌকাটে গিয়ে সে ধর্ণা দিচ্ছে। কীভাবে সে উন্নতি করবে? এই জমিনের সিচুয়েশন তো ভিন্ন। আগেই বলছে এই জমিনটাই ভিন্ন, এই জমিনের উর্বরতা, এটার আবহাওয়া, এটার সিনারিও সব ভিন্ন। এটাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। এই জমিনের পূর্বপুরুষরা যেভাবে উন্নতি করছিল ওইভাবে আপনাকে উন্নতি করতে হবে। কারণ আমরা তো এই জমিনেরই সন্তান না, আমরা মাইগ্রেট হয়ে দূর দেশ থেকে কোথা থেকে আসছি? এই জমিনের মধ্যে আমরা বেড়ে ওঠা না? তাহলে বলে এই প্রকৃতি আমাদেরকে যেভাবে করতে বলতেছে, এর বাইরে গিয়ে আপনি যুদ্ধ করলে লাভ আছে? প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবেন? আপনাদেরকে শেখানো হচ্ছে কি? প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা। বলেন তো, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা যায়? সিডোর মোকাবেলা করতে পারবেন? ঘূর্ণিঝড় মোকাবেলা করতে পারবেন? খারায়েন দেখি, আপনার চেতনার দণ্ড নিয়ে যে ঘূর্ণিঝড়ের সামনে দাঁড়ায়েন, দেখেন আপনি কোথায় থাকেন। পারবেন? কেন পারবেন না? প্রকৃতিকে মোকাবেলা করা যায় না। আর এই প্রকৃতি মানে কি? ইসলাম বলে এটা আল্লাহর হুকুম। প্রকৃতি বলে তো আসলে কিছু নেই, বিজ্ঞান মানেছে। এই ঝড় আসলে কার হুকুমে? আল্লাহর হুকুমকে আপনি মোকাবেলা করতে পারবেন? আল্লাহর হুকুমকে মোকাবেলা করতে হবে আল্লাহর হুকুম দিয়ে। বুঝেন না আমার কথা? এই জমিনের ব্যবস্থাটা এরকম। আরেকটা জিনিস খেয়াল করেন তো, যখন এই নেশন সেকুলারিজমকে গ্রহণ করে নিছে, এই নেশনের মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, তারা কি এই নেশনের কোনো কাজে সাবস্ক্রাইব করতে পারবে? কেন পারবে না? শিরকের সাথে তাওহীদ কি কখনো মেলানো যায়? আপনি কি তাওহীদবাদী মুশরিক হইতে পারবেন? কেন হইতে পারবেন না? দুই দিকের রাস্তা, এই 180 ডিগ্রি অ্যাঙ্গল অবস্থা, আপনি দুইটাকে একসাথে মিলাইতে। এখন বলেন, সেকুলারিজম ইমান না কুফর? কুফর যদি আমাদের নেশন গ্রহণ করে, আমাদের স্টেট গ্রহণ করে, আমাদের মুসলমানকে এই স্টেটকে সহযোগিতা করতে পারবে? ম্যাক্সিমাম মানুষ মুসলমান না কাফের এই দেশে? মুসলমানদের দেশে আপনি যখন কুফরকে রাষ্ট্রনীতি হিসেবে গ্রহণ করছেন, তাহলে মুসলমানরা কি এই স্টেটকে সহযোগিতা করতে পারবে, সার্ভ করতে পারবে? এই স্টেট উন্নত হবে? অন্তত কিছু হলে তো আপনার ইসলামিক ভাইব রাখার দরকার ছিল, দরকার ছিল না? আপনি শুধু কুরআন মাজিদকেই ভাইব মনে করেন না, এখানে ইসলামিক কালচার ঢুকান। যতটুকু ঢুকাবেন
দেখবেন মুসলমানরা তত বেশি এই নেশনকে সার্ভ করতে পারবে। যতটুকু বার করে দিবেন শাহবাগে স্যার আর কেউ খুঁজে পাবেন না। শাহবাগের আপনাকে চেতনার দণ্ড এবং ওই হুতুম পেঁচার মিসাইল উপহার দিবে, এর চেয়ে বেশি কিছু দিতে পারবে না। পারবে? অথচ আপনি গাজাতে যান, গাজাতে নির্যাতিত নিপীড়িত মুসলমানরা ইসরায়েলের সাথে লড়াই করে টিকে থাকে নাই? আমাকে বলেন, গাজার মুসলমানরা যে চতুর্দিকে তার, 3 দিকে তার ইসরায়েল, একদিকে একটু বর্ডার আছে মিশরের সাথে, সমুদ্র, এই অবস্থার মধ্যে পৃথিবীর যে কোনো দেশ তাদেরকে সহযোগিতা করে না। তারা টেনেল খুঁড়ে নিজেদের মাথা কাটিয়ে ড্রোন বানিয়ে, তারপরে ইসরায়েলের রাডার সিস্টেম নাম কি আয়রন ডোম, আয়রন ডোমের দুর্বলতা খুঁজে বের করে তারা ইসরায়েলে হামলা করে নাই? কিভাবে করছে? ইসলাম দিয়ে করছে না ইসলাম সারা করছে? আপনাকে যদি আজকে ইন্ডিয়া আক্রমণ করে আপনি কী দিয়ে আক্রমণ ঠেকাবেন? ঠেকান দেখি। আপনার বর্ডারে যে মানুষ মারে পাখির মতো, নেপালের একটা মানুষকে তারা গুলি করে মারছিল, নেপালের গিয়ে অজিত দুবালকে মাপ চাই আসতে হয়েছে। আর আপনার কৃষককে মেরে, ফেলানিকে মেরে ঝোলা রাখছে, আপনি কথা বলতে পারেন না কেন? আপনার নেশন সেকুলারিজম, গোলামের ভূত গ্রহণ করছে। এই গোলামের ভূত দিয়ে আপনি উন্নতি করতে পারবেন না। আপনি হিন্দুত্ববাদের মোকাবেলা কি সেকুলারিজম দিয়ে করতে পারবেন? বলেন তো, ইন্ডিয়াতে সেকুলার বড় বড় দল, কংগ্রেস কি আপনার চেয়ে বড় সেকুলার না কম সেকুলার? মমতা বন্দ্যোপাধ্যায় আপনার চেয়ে কম সেকুলার না বড় সেকুলার? আটকাইতে পারছে? ভরাডুবি হয় নাই? মহারাষ্ট্রে ভরাডুবি হয় নাই? সবচেয়ে বড় সৎ, এই যে অনেকে বলেন কি, ওলামা কেন ভালো বুঝবেন, তাওহীদের কথা না বলে কি ইসলামে বলে ইনসাফ। সবচেয়ে বড় ইনসাফ কি ইসলামে বলেন? সবচেয়ে বড় ইনসাফ কি? আল্লাহর সাথে শিরক করা বাদ দিয়ে হলো সবচেয়ে বড় ইনসাফ। আল্লাহ সবচেয়ে বড় জুলুম কোনটাকে বলছেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরক। শিরক করবেন, আপনি বলবেন ইনসাফ। ইসলাম ইনসাফের কনসেপ্ট কি এটা? মানুষকে তো দিবেন, কিন্তু সবচেয়ে বড় ইনসাফ পাওয়ার হকদার কে? আল্লাহ। যে জাতি আল্লাহর সাথে ইনসাফ করতে পারে না, সেই ইনসাফ আমাকে কি শেখাবে? সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। ও বলতেছে ইনসাফ কায়েম করলে বলে 80% ইসলাম কায়েম হয়ে যাবে। এই ভুল ধারণা কোন কিতাবে পাইছেন? কোন ফিকির কিতাবে লেখা আছে? তাওহীদের চেয়ে বলে তাওহীদ লাগবে না, দুর্নীতি মুক্ত করেন, ইনসাফ দেন, ন্যায় বিচার নিশ্চিত করেন, সব ঠিক হয়ে যাবে। কে বলছে এই কথা আপনাকে? তাওহীদ ছাড়া কখন ইনসাফ হইতে পারে? কারণ তাওহীদ ছাড়া ইনসাফ হলে কোন ইনসাফ হবে? ওয়েস্টের ইনসাফ, যেখানে এসে বলবে নারী পুরুষ সমান, যেখানে এসে বলবে কি হোচিমিন ইসলাম ও নারী, ওরে মহিলাদের এখানে ঢুকতে দাও, যদিও তার উপর নিচে সবই পুরুষের মতো আছে। এই হলো তার ইনসাফ। না না, টাকা না, যদি মানে টাকা ছাড়া ইনসাফ, এটা তো ইনসাফ, পশ্চিমের ইনসাফ। এখন বলেন ইনসাফ আপনি মানতে পারবেন? কেন? কারণ এটা তৌহিদের ভিত্তিতে উৎসরিত ইনসাফ না। এটা ইনসাফ, কিন্তু এটা ওয়েস্টের মানদণ্ড ইনসাফ, ইসলামের মানদণ্ড এটা ইনসাফ না। বলে হচ্ছে শরিয়া আসলে মেয়ের হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে, তাহলে এটা কোন শরিয়া? এই যে ইনসাফ, ওই যে ওয়েস্টের কনসেপ্ট, এটা কারণ কি? সমস্যাটা কোথায় হচ্ছে? তাওহীদের ভিত্তিতে ইনসাফকে হিসাব করা হচ্ছে না। তাওহীদের ভিত্তিতে ইনসাফ কি? প্রত্যেকটা মানুষকে আল্লাহর গোলাম বানানো হলো ইনসাফ। বুঝেন না আমার কথা? কেন ইনসাফ? কারণ যে মানুষটা আল্লাহর গোলাম হওয়া ছাড়া মারা গেছে, সে কোথায় যাবে? অনসার ইনসাফ কি? ওরে আল্লাহর গোলাম বানানো। এই জন্য শরিয়া আসলে হাফ প্যান্ট পরতে পারবে না। শরিয়া আসলে তাকে সভ্যতা বজায় রেখে চলাফেরা করতে হবে, সে ধর্মের, কিন্তু অভদ্রতা সোসাইটিতে করা যাবে না। কেন করা যাবে না? এটাই শরিয়া। তোমাকে আল্লাহর গোলাম হইতে হবে। কারণ কি? তুমি যদি হাফ প্যান্ট পরো, তোমার দেখা দিকে 100 যুবক খারাপ হবে, শরীয়তে এটা বরদাস্ত করবে না। এখন আপনি যদি বলেন যে না, আমি হাফ প্যান্ট পরলেও আমার কিছু আসে যায় না, তাহলে আমি বলবো আপনি হোচিমিনের কাছে গিয়ে মুরিদ হন, আপনার হয়তো একটু সমস্যা দেখা দিছে। সম্ভব না এটা। সো এইটা হলো একটা কলোনাইজ চিন্তা ভাবনা, আমাদেরকে এখান থেকে ঝেড়ে ফেলতে হবে। 3 নাম্বার পয়েন্ট বলি, শেষ করে দিই, কতক্ষণ হইলে আলোচনা? আরেকটু করবো? খিদে লাগছে না আপনাদের? ক্ষুধা লাগছে যে হুজুরে ভাত দিয়ে দেন। আর বাস্তব, উনি মুরব্বী মানুষ, বাস্তবতা বলে, যে বিয়ে করে নাই তো, বাস্তবতার জ্ঞান নাই তো এদের। আচ্ছা, বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলে যত খারাপ লাগবে বইরে গিয়ে বলতে হবে তুমি দুনিয়ার সবচেয়ে সুন্দর। এটা বাস্তবতা। রেকর্ড করে ছাড়েন না কিন্তু। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট, যে ভাই আমাদের ইতিহাসের একটা গৌরব ছিল, সেটা কি আপনারা বুঝতে পারছেন? সেটা আমরা ইসলাম দিয়ে করেছিলাম, সেকুলারিজম দিয়ে না। ঠিক তেমনি আমরা যদি আবার উন্নত করতে চাই, আমাদেরকে কার কাছে চলে যেতে হবে? কারণ কি? আপনি ইমান কবুল করেন নাই, আপনার সাথে আমার কোনো কথা নেই, আমি আপনাকে নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু এখানে যারা আছেন সবাই তো ইমান কবুল করেছেন। ইমান কবুল করার পরে আপনি কি শিরকের সাথে ম্যাচ করতে পারবেন? নিজেকে ম্যাচ খাওয়াতে পারবেন? এখন বলেন, আপনি গুনাহ, হ্যাঁ আপনি গুনাহ করতে পারবেন।
প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আপনি পাপ করতে পারবেন, আপনি ধরেন জেনা, এটা করে ফেলতে পারবেন, কারণ খারাপ মানুষ করে ফেলতে পারে। শিরক আপনি করে ফেলতে পারবেন না। শিরক করার পরে কি মুসলমান থাকা যাবে? জেনা করে তওবা করলে মুসলমান থাকা যাবে, আপনি গুনাহ করে তওবা করলে মুসলমান থাকা যাবে। শিরক করার সাথে সাথে ঈমান যদি নবায়ন না করেন মুসলমান হওয়া যাবে? শিরক করলে কিন্তু আগের সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে আপনার নেশন, আপনার আদর্শ, আপনার অফিস কোথাও যদি শিরক থাকে আর আপনি যদি মনে করেন এটা কোনো প্রবলেম না, দেন আপনি আসলে ইসলাম বুঝতেই পারেন নাই। ইসলামের মূল জিনিস কি? তাওহীদ নাকি ইনসাফ? ইনসাফ, কিন্তু সেটা আল্লাহর সাথে সবার আগে ইনসাফ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। এর জন্য আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কোনটা? তাওহীদ। এর বাইরে কি মাথা ব্যথার অন্য কোনো কারণ কি এর চেয়ে বড় আছে নাকি সবগুলো নিচে? কিন্তু আমরা কোনগুলো নিয়ে চিন্তা করি? কোনগুলো নিয়ে চিন্তা করি? কেন? এই জমিন যদি আল্লাহকে স্বীকার না করে, এই জমিন থেকে আপনি ভালো ফসল পাবেন? বলেন তো, ইউরোপ যে উন্নত করছে, আপনি বলতে পারেন যে ইউরোপ তো করছে, ইউরোপ কি ওর বাবার টাকাতে উন্নত করছে, না গোটা দুনিয়া থেকে লুণ্ঠন করে তাকে উন্নত করতে হয়েছে? এটাই হলো ইউরোপের তাওহীদকে অস্বীকার করার ফল। কেন? ইসলাম একটা নিয়ম আছে, দেখেন, জাকাত যদি কোনো অঞ্চল থেকে কালেক্ট করেন, ধরেন মধুপুর অঞ্চলে আপনি জাকাত কালেক্ট করছেন, এই জাকাতের টাকা আপনি ঢাকা পাঠাতে পারবেন? কেন পারবেন না? এটা ইনসাফে ইসলামের দৃষ্টিকোণ। যে জমিন তোমাকে ফসল দিছে, যে এলাকার মানুষ পরিশ্রম করছে, টাকা ওই এলাকার মানুষ আগে খাবে। হ্যাঁ, যদি এই এলাকার মানুষের প্রয়োজন পূরণ হয়ে যায়, দেন এটা তুমি ঢাকায় পাঠাও, কোথায় পাঠাও পরের বিষয়। এটা হলো কি? জমিনের প্রতি ইনসাফ। ইউরোপ যে উন্নত করছে সে কি এভাবে ইনসাফ করে করছে না জুলুম করে করছে? কীভাবে জুলুম করছে? গোটা দুনিয়াতে কলোনি স্থাপন করছে ইউরোপ। আমেরিকাতে গিয়ে আমেরিকাতে কলোনি স্থাপন করছে, ফ্রান্সের লোকেরা ইয়েতে গিয়ে আফ্রিকাতে গিয়ে কলোনি স্থাপন করছে, ব্রিটেনরা এখানে এসে কলোনি স্থাপন করছে। এরপরে তারা গোটা দুনিয়া থেকে সম্পদ কালেক্ট করে জুলুমের মাধ্যমে তারা তাদের সভ্যতা স্থাপন করছে। নাম্বার 1। নাম্বার 2, তারা যে সমস্ত অর্থনৈতিক আদর্শ আপনার উপরে চাপিয়ে দিয়েছে, সেটার মধ্যে ইরসেলফ জুলুম আছে না? বলেন তো, সুদ ইনসাফ না জুলুম? এটা আছে না নাই অর্থনীতির মধ্যে? আবার বলেন, পুঁজিবাদ জুলুম না ইনসাফ? কেন জুলুম? পুঁজিবাদ টাকাওয়ালা আরও বেশি টাকাওয়ালা হয়, আড়তদার আরও বড় আড়তদার হয়। কৃষক কোনোদিন উন্নতি করতে, বলেন তো, কৃষক যে পরিমাণ পরিশ্রম করে ফসল ফলায় সে কি ওই পরিমাণ প্রফিট পায়, না প্রফিট সিন্ডিকেট পায়? এই যে পুঁজিবাদ, এই যে জুলুম। আপনি যদি বলেন যে আমি ইনসাফ করব, আপনি পুঁজিবাদ না ভাঙলে ইনসাফ করতে পারবেন? কেন পারবেন না? পুঁজিবাদ চলে সিন্ডিকেট দিয়ে, পুঁজিবাদ চলে সিস্টেম দিয়ে, পুঁজিবাদ চলে সুদের উপরে। এই যে বলে ইনসাফ, হুজুরকে বলেন তো দেখি, সুদ বন্ধ না করলে ইনসাফ করতে পারবেন? তাহলে যারা বলে যে ইনসাফটাই হলো কি 80% ইসলাম, সুদ বন্ধ না করলে ইনসাফ কীভাবে হবে আমাকে বোঝান। সুদ ভিত্তিক অর্থনীতিতে ইটসেলফ জুলুম, এটা বন্ধ না করে আপনি যদি বলেন ইনসাফ কায়েম করবেন, এটা কোন ইনসাফ আমাকে বলেন, বোঝান একটু। এই ইনসাফ কি আল্লাহ বোঝেন নাই? নাউজুবিল্লাহ। আপনি বুঝে পেয়েছেন এটা ইনসাফ, আল্লাহ বুঝলেন না। তাহলে এই যে সুদ ইটসেলফ জুলুম না ইনসাফ? জুলুম। বলেন তো, নারীবাদ ইটসেলফ জুলুম না ইনসাফ? কেন জুলুম? নারীকে বাই বোন, যদি প্রকৃতির কথা বলি, আপনারা তো ইসলাম পছন্দ করেন না। প্রকৃতি কি নারীকে কঠোর কর্মক্ষম করে বানাইছে না কোমল কর্মক্ষম করে বানাইছে? তাহলে আপনি ওরে দিয়ে যখন বাধ্য করতেছেন কঠোর কাজে, তার সাথে জুলুম করছেন, ইনসাফ করছেন। নারীবাদ ইটসেলফ নারীর সাথে জুলুম, পুঁজিবাদ ইটসেলফ অর্থের সাথে জুলুম, সেকুলারিজম ইটসেলফ গোটা দুনিয়ার সাথে জুলুম। এই জুলুম দিয়ে তো আপনি মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া বড়লোক হইতে পারবেন, যারা পুঁজিবাদের পুঁজিপতি। এই পুঁজিপতি ছাড়া কেউ কি চাইলেই বড়লোক হতে পারবে? কোনো দিন আপনি দেখছেন সবজি বিক্রেতা সবজি বেচতে বেচতে পিএসপি গ্রুপের মতো একটা কোম্পানি বানিয়ে ফেলছে, যদিও সুদের টাকা না নেয়? পারবেন? যত বড় প্রতিষ্ঠান সে তত বড় ঋণ খেলাপি। তার প্রতিষ্ঠানে এসে 14,000 কোটি টাকা, সে ঋণ নিছে 14 লাখ কোটি টাকা। এসালাম গ্রুপের যত সম্পত্তি যত ঋণ, দুটো সমান না বেশি? বেশি। এছাড়া সে বড় লোক হইতে পারবে না। পিএইচপি গ্রুপ বলেন, আকিজ গ্রুপ, হুজুর বলেন, আকিজ গ্রুপ তার একটা সিন্ডিকেট মেনটেন করার জন্যে আওয়ামী লীগ সরকার আমার প্রায় 1400 কোটি টাকা দিছে। তার সিন্ডিকেট ধরে রাখতে হবে। বলেন তো, এই যে রোজার আগে বড় বড় জাহাজগুলো সমুদ্রে ভাসতেছিল, আকিজের জাহাজ নাই? আছে তো, হুজুর তো কিছু করতে পারবে না সে। কারণ কি? এটা বাধ্য সে। আমার কথা বুঝেন নাই? আকিজ বসুন্ধরা সবারই ছিল না, এটা সিন্ডিকেট, আপনাকে মানতে হবে। তাহলে আপনি যতই বলে ইনসাফ করবেন, সেকুলারিজম ইটসেলফ জুলুম, আপনি এটা ইনসাফ কীভাবে করবেন?
সুদ মানে কি? ব্যাংকিং ব্যবস্থা, এই যে ওলামায়ে কেরাম যে ব্যাংকিংয়ের বিরোধিতা করেন, আচ্ছা বলেন তো ব্যাংকিংয়ের বিরোধিতা করে তাদের লাভ না বিপক্ষে গেলে তাদের লাভ? প্রত্যেকটা ব্যাংকের শরিয়া অ্যাডভাইজারি কমিটিতে যারা থাকে তারা বেশি পয়সা পায় না যে ব্যাংকের যারা বিরোধিতা করে তারা বেশি পয়সা পায়? তাহলে যদি আপনি পার্সোনাল বেনিফিটের কথা চিন্তা করেন তাহলে ব্যাংকের পক্ষে কথা বলা আমার জন্য সুবিধাজনক। ব্যাংক আমার গাড়ি দিবে, ব্যাংক আমারে ফ্ল্যাট দিবে, ব্যাংক আমারে মাসে মাসে লাখ লাখ করে টাকা দিবে, এটা তো সুবিধা। তাহলে কেন বিরোধিতা করা হচ্ছে? পুঁজিবাদী সিস্টেমের মেরুদণ্ডই তো ব্যাংকিং সিস্টেম। বলেন তো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং আছে, যখন সরকার বিপদে পড়ে টাকা ছাপায়, এ টাকা কার টাকা? এর ফলে আপনার মাথার উপরে মুদ্রাস্ফীতির প্রেশার আসে না? আসে। বলেন তো একটা সময় আমাদের স্বর্ণের দাম ছিল 17,000 টাকা ভরি, আমি ছোটোবেলায় দেখছি। এখন 2,17,000 টাকা দিয়ে স্বর্ণ পাবেন? পাবেন না। আপনি 21 ক্যারেট 22 ক্যারেট স্বর্ণ কিনতে গেলে 2,50,000 টাকা লাগবে। টাকার দাম বাড়ছে না স্বর্ণের দাম বাড়ছে? টাকার দাম কেন কমে গেল? মুদ্রাস্ফীতির কারণেই তো। এই মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে ব্যাংকিং ব্যবস্থার কারণে। এটা ইটসেলফ জুলুম। এটাকে বজায় রেখে আপনি বলবেন কি আমি ইনসাফ করবো? কীভাবে ইনসাফ করবেন? আমার তো মাথায় ধরা না। আপনি যে বলতেছেন সিস্টেমকে বজায় রেখে আপনি ইনসাফ করবেন, কীভাবে করবেন? এই সিস্টেমটা তো জুলুমের সিস্টেম। বলেন তো প্রত্যেকটা ব্যাংক সেন্ট্রাল আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে রিজার্ভ আছে না নাই? এটি তো জুলুম। আপনার দেশের সম্পদ আপনি কোথা রেখে আসবেন? কেন বলেন তো? পৃথিবীর মধ্যে কারেন্সি কোনটা, ডলার না টাকা? সমস্ত পৃথিবীতে চলবে কোন কারেন্সি? এটা জুলুম না? কীভাবে জুলুম বলেন? আপনি মনে করেন যে আপনার টাকা যদি আপনি বর্ডার ক্রস করে চালাতে যান কেউ নিবে? কিন্তু আমেরিকান সে দুটা দুনিয়া সফর করুক, তার ডলার চালাতে পারবে কি পারবে না? এখন বলেন আমেরিকানরা যখন বিপদে পড়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক কী করে? ডলার ছাপায়, টাকা ছাপায় না, ডলার ছাপায়। ডলার ছাপালে তার ফজিলত কি? সে গোটা দুনিয়াতে ডলার ছড়িয়ে দিতে পারে, ফলে যে মুদ্রাস্ফীতি আমেরিকার হওয়ার কথা ছিল সেটা গোটা দুনিয়ার হয়। আপনার কিন্তু এই সুযোগটা নাই। রাশিয়া ব্রিক্সের মাধ্যমে চেষ্টা করছিল কি ডলারের বিপরীতে কারেন্সি নির্মাণ করা। রাশিয়ার একবারে ইউক্রেন দিয়ে শেষ করে দিচ্ছে, ইন্ডিয়ার একেবারে টেরিফের বোঝাতে নাকে খত দেওয়া হয়েছে, তাই না? কেন করছে? কারণ ওদের হেজিমনি টিকে আছে এই জুলুমের সিস্টেমের উপরে। ব্যাংকিং ব্যবস্থা, সুদী ব্যবস্থা এবং তাদের ইডিওলজি হলো সেকুলারিজম, যেগুলো এগুলো সবগুলো কি হাত পা চোখ নাক কান মেরুদণ্ড, এগুলোর মাধ্যমে তারা গোটা দুনিয়ার সিস্টেম টিকে রাখছে। বলেন তো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মুসলমান না কাফের? ওরই যে দিনে দুপুরে ধরে নিয়ে গেলো, এটা কি আন্তর্জাতিক আইন অনুসারে বৈধ না অবৈধ? কোনো বিচার হয়েছে? সাদ্দাম হোসেনকে যে ধরে নিয়ে গেছিল বিচার হয়েছে? কেন বিচার হয় নাই? সিস্টেমটা জুলুমের। এই জুলুমের সিস্টেমের যারা জালিম তারাই সিস্টেমের স্টেক হোল্ডার। এটা দিয়ে আপনি বাঁচাইতে পারবেন না। বলেন তো তারা আমাদেরকে বলে গণতন্ত্রের কথা, মাথা গুনতে হবে, মাথা গুনে গুনে ঠিক করতে হবে। বলেন তো নিরাপত্তা পরিষদে যখন ভোটাভুটি হয় গণতন্ত্র আছে না নাই? কেন নাই? তুমি না বলছো মহান গণতন্ত্রের নামে মানুষ হত্যা করা যায়? মহান গণতন্ত্রের নামে মানুষ হত্যা করা কি জায়েজ? যে দেশে গণতন্ত্র নাই ওই দেশে কোথায় আছে? আমেরিকা আছে। ও যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তাহলে তুমি নিরাপত্তা পরিষদে একটু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারো না বম টম মেরে? কিন্তু এখানে আপনি কি দেখবেন, যে কোনো একটা স্টেট যদি ভেটো দেয় 5টা দেশের মধ্যে প্রস্তাব বাতিল হয়ে যাবে। কেন বাতিল হয়ে যাবে? ফিলিস্তিনের প্রস্তাব বারবার ওঠে, আমেরিকা বারবার ভেটো দেয়, বাস বাতিল হয়ে যায়। সো এই যে তারা মুখোশ পরে আছে, এই মুখোশটা তাদের খুলে গেছে। তারা শুধুমাত্র মুসলমানদের উপরে জুলুম করা নাই, তারা এখন কাফেরদের উপরে জুলুম করা। চীন বুঝতে পারছে তারা জালেম, রাশিয়া বুঝতে পারছে তারা জালেম, তারপরে ইরান বুঝতে পারছে তারা জালেম। মুসলমানদের সাথে জুলুম তো করছেই, গোটা দুনিয়াতে তারা জুলুম ছড়াই দিছে। তারা আমেরিকার কালচারাল হেজিমনিকে চ্যালেঞ্জ করতেছে। আপনি মুসলমানের বাচ্চা হয়ে আমেরিকান কালচারাল হেজিমনিতে সাবস্ক্রাইব করে রাখছেন, এর চেয়ে লজ্জাজনক বিষয় কী হইতে পারে? তারা বলতেছে এটা সমাধান না। আলেকজান্ডার ডুগিন বলতেছে যে না, সেকুলারিজম সমাধান না, সমাধান হলো মুসলমান এবং অর্থোডক্স খ্রিস্টানকে মিলিয়ে নতুন একটা ইউরেশিয়া গঠন করা। চীন বলতেছে এটা সমাধান না, ইউরোপের সাথে হাত মেলানো, বরঞ্চ আমাদেরকে নতুন একটা ব্লক তৈরি করে পৃথিবীর বুকে ডলারকে, পশ্চিমাদের কারেন্সিকে, পশ্চিমাদের ব্যাংকিং ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নতুন কিছু গড়তে হবে। ফলে চায়নারা একটাও ইংরেজি পারে না, পারে যারা পারে খুব অল্প ইংরেজি পারে। ইংরেজি না পারা সত্ত্বেও ইংরেজি পারনেওয়ালা অ্যাপল কোম্পানি ওদের দেশে গিয়ে অ্যাপলের প্রোডাক্ট বানায় আনতেছে না? কীভাবে আনতেছে? আপনি তো মনে করছেন ইংরেজি না শিখলে খতম, ও কিন্তু পারছে, পারে নাই? তাহলে ও যদি পারে আপনি কেন পারবেন? ও কি একদিনে পারছে নাকি সময় লাগছে? কীভাবে পারছে? কীভাবে পারছে? সে বিপ্লবের মাধ্যমে আমেরিকান হেজিমনিকে খতম করে নতুন একটা চীন বানাইছে। আমেরিকান হেজিমনির ভিতরে না বাইরে?
বলেন ইরান আমেরিকান হেজিমনির ভিতরে না বাইরে? বাইরে। রাশিয়া আমেরিকান হেজিমনির ভিতরে না বাইরে? এই জন্য তাদের নিয়ে মাথা ব্যথা। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে এই যে পাগড়াটা উত্তর কোরিয়া আমেরিকান হেজিমনির ভিতরে না বাইরে? বাইরে। ও যতই বলুক ও আমেরিকান গণতন্ত্র মানে না। ও নিয়ম করছে কি, প্রার্থী সরকার ঠিক করে দিবে একজন, যদি কেউ হাসতে হাসতে ওকে ভোট না দেয় মৃত্যুদণ্ড, ভোট দেওয়ার পর বাড়িতে যদি হাসতে হাসতে না আসে মৃত্যুদণ্ড, যখন পার হবে ঘোষণা করবে হাততালি দিয়ে যদি খুশি না হয় মৃত্যুদণ্ড। পাগলামি দিয়ে ও গোটা দুনিয়ার মধ্যে পাগলামি দিয়েই পারমাণবিক অস্ত্র বানাইছে, আমেরিকা তার কিছু করতে পারে নাই। বুঝতে পারছেন? এখন খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয় আপনার পারমাণবিক শক্তি কমিশনে অ্যাক্সেসরি হিন্দুস্তানের হাতে, ইন্ডিয়ার হাতে, ও সব জানে। বুঝতে পারছেন? এইভাবে আপনি পারবেন না। সো লাস্ট মেসেজ, যারা যুবকরা বুঝতেছেন, গোটা দুনিয়া একটা নতুন দিকে যাত্রা শুরু করছে। সেটা হলো কি, আমেরিকান আধিপত্যবাদের মাইকেল ম্যানের একটা বই আছে, দ্য রাইস অ্যান্ড ডিক্লাইন অফ নেশন স্টেট। এখানে তিনি বলছেন 1960-এর দশক থেকে আমেরিকার অধপতন শুরু হয়েছে। এটা হয়তো দেখা যাচ্ছে 2060 সাল বা আরেকটু পরে গিয়ে আমেরিকার অর্থনীতি কলাপস করবে। ও পৃথিবীতে আর সুপার পাওয়ার হিসেবে টিকে থাকতে পারবে না। জাস্ট ফর এক্সাম্পল, আপনি বলেন তো, আমাদেরকে ছোটোবেলা থেকে বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরাশক্তি হল ইসরায়েল, যাকে কিছু করা যায় না, রাইট? বলেন তো, টানা 24 মাসের বেশি সময় ধরে ছোট্ট গাজার কিছু মুজাহিদ এই এত বড় পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকে নাই? ওদের 3.7 বিলিয়ন মার্কিন ডলারের মার্কাবা ট্যাঙ্কে ধ্বংস করে নাই? কী দিয়ে করছে? কী দিয়ে করছে? আমেরিকার কাছ থেকে দোয়া এনে বসকে দিয়ে এনে কী দিয়ে করছে? ইসলাম দিয়ে করছে। সো আপনি যদি চান যে না আমি গোলামি করব না, আমি স্বাধীন হয়ে আমার নেশনকে, আমার স্টেটকে, আমার ভূখণ্ডকে, আমার জমিনকে, এই জমিনের প্রকৃতি ভূপ্রকৃতি অনুসারে এটাকে গড়ে তুলে এইটার উপরে আমি পৃথিবীর মধ্যে আমার নামকে উজ্জ্বল করব, সেটা আমেরিকার শেখানো পদ্ধতিতে হবে না, সেকুলারিজম দিয়ে হবে না, ডেমোক্রেসি দিয়ে হবে না। আপনাকে নতুন করে একটা ওয়ার্ল্ড ভিউ নির্মাণ করতে হবে যেটা পরিপূর্ণভাবে ইসলামের কাছে আছে। শেষ করি, আপনারা পড়ছেন দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন পড়ছেন, উইলিয়াম হান্টিংটন। সেখানে থেকে কী বলছেন যে ইন ফিউচারে গিয়ে ওয়েস্টের ক্ল্যাশ হবে একমাত্র ইসলামের সাথে। কারণ কি, চীন সে কিন্তু ইনডিরেক্ট, যতই বলুক সে আমেরিকান হিজিমনি বাইরে, আমেরিকান কিছু জিনিস কিন্তু সেও গ্রহণ করছে। ক্যাপিটালিজম আছে না নাই? আছে তার দেশ। আবার ইয়েও আছে, কি বলে, কমিউনিজমও তাদের দেশে কিছুটা পরিমাণে আছে, রাশিয়াতেও আছে। কিছু না কিছু হলেও তারা গ্রহণ করছে। একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো মতাদর্শ নাই যেটা পুরোপুরিভাবে আমেরিকান হিজিমনির বাইরে। একমাত্র কোনটা আছে? ইসলাম আছে। এই জন্য আপনি যদি চান, গোটা দুনিয়া যদি চায় যে আমেরিকান জুলুমের বিপরীতে গিয়ে সে সত্যিকার অর্থে পৃথিবীকে ন্যায় এবং ইনসাফ দিবে, তাহলে তাকে অবিকৃত বিশুদ্ধ তাওহীদবাদী ইসলামের কাছে এসে আত্মসমর্পণ করে এইটা দিয়ে গোটা দুনিয়াকে সাজাইতে হবে। কারণ কি, ইসলামে কিন্তু কেউ মালিক কেউ দাস না, সবাই কি আল্লাহর। বলেন খলিফা আল্লাহর গোলাম নাকি মানুষ খলিফার গোলাম? দুজনে কার গোলাম? আলাদা কোনো পরিচয় নাই। আবার ইন্ডিভিজুয়ালি আমরা সবাই আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফা তো খলিফাই, ইন্ডিভিজুয়ালি আপনিও কি আল্লাহর খলিফা। আল্লাহ আপনাকে সরাসরি আল্লাহর দল বলছেন, হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তুই অন্য কারো দল না, বাংলাদেশের দল না, পাকিস্তানের দল না, ইন্ডিয়ার দল, তুই আমার দল, সরাসরি আমার। সুবহানাল্লাহ। ইন্ডিভিজুয়ালি আল্লাহ প্রত্যেক মানুষকে সম্মান দিয়েছেন, কালেকটিভলি বলছেন তোমরা সবাই আমার গোলাম। কেউ কারো গোলাম না, না কোনো গাছের গোলাম, কোনো ব্যাঙের গোলাম, কোনো শিবলিঙ্গের গোলাম, কোনো চেতনার গোলাম, কেউ কারো গোলাম না, সবাই আমরা কার গোলাম? ফলে এটা ছাড়া আপনি ইনসাফ কী দিয়ে কায়েম করুন বলেন? সম্ভব? সম্ভব না। তা ঠিক আছে, আর লম্বা আলোচনা না করি, ক্ষুধা লাগছে আপনাদের। তাহলে শেষ কথা হলো, 4টা পয়েন্ট আমি আলোচনা করলাম, আপনাদের একটু মনে রাখার, একটু চিন্তা করার চেষ্টা করুন। ভুল হলে কারেকশন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের মাথাটা কলোনাইজড মাথা যাতে না হয়, আপনারা যাতে স্বাধীন স্বকীয় সত্তা নিয়ে এই কওমের জন্য, এই জমিনের জন্য কিছু করতে পারেন। এই জন্য এই চিৎকার কাছে আমরা যেগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।